এখনো বিএনপি অবশ্যই ফেভারিট, মানে যেটা ক্রিকেট খেলায় এগিয়ে থাকা বলতে যা বোঝায়, বিএনপি এখনো এগিয়ে আছে। কিন্তু শেষ কথা বা আগে থেকেই নির্বাচনের আগেই এটাকে চূড়ান্ত কথা বলা যাবে না যে অমুকে জিতেই গেছে। তখন কিছু বিরোধিতা বিএনপির তরফ থেকে তো আসে। এর বাইরে তাদের সিনিয়র নেতৃবৃন্দের কথা আমি যেটা বললাম, যে অনেক সময় তারা এমন মন্তব্য করেন যেগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। জোটে যাওয়া কিংবা জোটে না যাওয়া কোনো সিদ্ধান্তই আমাদের দলে এখনো পর্যন্ত হয়নি। কারণ হচ্ছে আমরা এখনো সাংগঠনিক বিস্তৃতির উপরেই বেশি মনোযোগ দিচ্ছি নতুন দল হিসেবে। নির্বাচন আসলে নির্বাচনের আগে বাংলাদেশে নানা ধরনের জোট হয়, এজেন্ডা ভিত্তিক, কর্মসূচি ভিত্তিক। সেটা তখন হবে কি না আরেকটু সময় দিতে হবে, একটু মানে বোঝার জন্য। কিন্তু এর মধ্যে আমরা এখনো পর্যন্ত আমাদের যে সারা দেশে কমিটি হওয়া এবং সারা দেশে অন্তত 300 আসনে যোগ্য প্রার্থী আমরা যেন দিতে পারি। তারপর আমরা 300 আসন কারোর সাথে আসন নেগোসিয়েশন করবো কিনা, আমাদের যারা জোটের সঙ্গী হবে তাদেরকে আমরা কিছু আসন ছাড়বো কিনা, সেটা তখনকার বিষয়। কিন্তু এখন এই পর্যায়ে আমরা 300 আসনই আসলে প্রার্থী খুঁজছি এবং সাংগঠনিক শক্তিটা আমরা সেটার আলোকেই গড়ে তুলছি। তো সেইটা হচ্ছে আমাদের এখনকার লক্ষ্য। এই মুহূর্তে জোট করা কিংবা না করার ব্যাপারে আমাদের তেমন কোনো পার্টির তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। আপনারা প্রার্থী খুঁজছেন, প্রার্থী খুঁজে পেয়েছেন কিনা? প্রার্থী খোঁজার কথাটার মানে হচ্ছে যে আমাদের নিজেদের কেন্দ্রের যারা আছেন নেতা, তারা তো নিজেরা যার যার এলাকায় বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কাজ করছেন, কাজ করে অনেকেই জনভিত্তি তৈরি করছেন। এর বাইরে অনেক এলাকায় বিভিন্ন এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি, যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য, এই ধরনের ব্যক্তিরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন, যারা একটা ক্লিন ইমেজের পলিটিক্স করতে চায়। তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। তাদেরও অনেকে আমাদের হয়তো প্রার্থী হিসেবে দাঁড়াবে কিংবা মনোনয়ন পাবে, আমাদের দলে যোগ দেবে। এই সবটা মিলিয়েই মানে আমরা বিভিন্ন জায়গায় যে মানুষজন যে এখন আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে আসছে, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থী বা মনোনয়ন বা একেবারে পুরোপুরি নির্বাচনী যে প্রস্তুতি, সেটার জন্য আমরা আরেকটু সময় নেব। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিএনপি বিশেষ করে তারা প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা বারংবারই বলছে যে যদি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে তারা বাংলাদেশের যে 300 আসন, তারা 300 আসনেই বিপুল ভোটে জয়ী হবে। আপনার কি মনে হয় বিএনপি যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা কি 300 আসনে তাদের মন্তব্য অনুযায়ী কি তারা বিপুল ভোটে জয়ী হবে, নাকি এর বাহিরে কিছু আছে? আমরা অবশ্যই এরকম মনে করি না। কারণ এবার বাংলাদেশে 2008 সালের পরে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই এবং একটা সম্পূর্ণ ভিন্ন কনটেক্সটে এবার নির্বাচনটা হচ্ছে। পেশি শক্তি কিংবা টাকার শক্তি, অবৈধ অর্থের শক্তি, এগুলোর এবার গুরুত্ব কম পাবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মানুষ প্রার্থী দেখবে, দলের ইমেজ দেখবে এবং দলের কি এজেন্ডা, কি প্রস্তাব দল করছে মানুষের কাছে, সেগুলো দেখতে চাইবে। ফলে যদি সুষ্ঠু নির্বাচন হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, এগুলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার পড়বে, প্রশাসনের নিরপেক্ষতা দরকার পড়বে এবং রাজনৈতিক সহিংসতা মুক্ত একটা নির্ভয়, একটা ভয়হীন একটা পরিবেশ দরকার পড়বে। এই জিনিসগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে এবার নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যে কোনো দলের জন্যই কঠিন হবে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমি একটা আভাস দেখতে পাই। তো এখানে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন যদি না পায়, সেটার জন্য একটা ভাবমূর্তি নষ্ট হওয়ার ব্যাপার আছে। বিএনপির এই গণঅভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা চলে গেলেন, এরপরে বিএনপির এমন কি কার্যক্রম আপনাদের নজরে পড়েছে যার জন্য বিএনপি যে মন্তব্য করছে তারা শতভাগ বিপুল ভোটে জয়ী হবে, সেটা বাধাগ্রস্ত হবে? আপনার চোখে কি পড়েছে? না, আমি বলেছি যে বিএনপির ব্যাপারে বলিনি, আমি বলেছি যে 2/3 মানে 300 আসনের মধ্যে 200+ আসন পাওয়া যে কোনো দলের জন্য এবার কঠিন হবে। মানে মাঠে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। আবার যে কেউ পেতেও পারে, নির্ভর করবে নির্বাচনের আগে। এখনো মানে অনেক কিছু ঘটবে, অনেকগুলো নতুন নতুন সমীকরণ তৈরি হবে। আর মাঠের হিসাবে বিএনপির মধ্যে অন্তর্কোন্দল, মারাত্মক রকমের অন্তর্কোন্দল আছে। এক একটা আসনে 4-5টা শক্তিশালী গ্রুপ আছে প্রত্যেকটা জায়গায়। এর বাইরেও তাদের অন্তর্কোন্দলে অনেকেই নিহত হচ্ছে। তারা সারা দেশে বিভিন্নভাবে তাদের তৃণমূলের নেতাকর্মীরা অন্তর্কোন্দলে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত, নানা ধরনের দুর্নীতি তারা করছে। এগুলো খবর প্রতিদিন সংবাদপত্রে আসছে। সেটা নিয়ে জনগণের মধ্যে একটা চরম ক্ষোভ কাজ করছে। আমরা যখন এলাকায় কাজ করতে যাই তখন আমরা দেখি যে মানুষ এগুলো পছন্দ করছেন এবং মানুষ এই কারণেই চায় যে নতুন একটা শক্তি আসুক যারা এই কাজগুলো করবে না। তো সেক্ষেত্রে বিএনপিও চেষ্টা করছে যে যেন এগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শেষমেশ সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা হচ্ছে পরিস্থিতি। তো এই সমস্ত কিছু মিলিয়ে ভোটের ক্ষেত্রে এখনো বিএনপি অবশ্যই ফেভারিট, মানে যেটা ক্রিকেট খেলায় এগিয়ে থাকা বলতে যা বোঝায়, বিএনপি এখনো এগিয়ে আছে। কিন্তু শেষ কথা বা আগে থেকেই নির্বাচনের আগেই এটাকে চূড়ান্ত কথা বলা যাবে না যে অমুকে জিতেই গেছে, এটা বলা কঠিন এই নির্বাচনে। আপনাদের সাথে বিএনপির বাকযুদ্ধটা কি নিয়ে? বাকযুদ্ধ, প্রত্যেকটা রাজনৈতিক দল তো যার যার অবস্থান থেকে কথা বলে, সেখানে কিছু মতবিরোধ থাকেই।
আমরা যেহেতু নতুন দল এবং বয়স অপেক্ষাকৃত তরুণ, তো এটা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারা পছন্দ করছে বলে মনে হচ্ছে না। তারা নানা ধরনের মানে আপত্তিকর মন্তব্য, অবমাননাকর মন্তব্য আমাদেরকে ঘিরে করছে। আমরা তাদের ব্যাপারে বারবার মানে বলেছি যে আসলে তর্কটা হতে হবে রাজনৈতিক পজিশন কেন্দ্রিক। আমরা সংস্কারের ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছি, আপনাদেরকেও সংস্কারের ব্যাপারে নমনীয়তা দেখাতে হবে, সংস্কারের ব্যাপারে কমিটমেন্ট দেখাতে হবে, তাহলে বাংলাদেশটা এগিয়ে যাবে। এবং সংস্কার হলে এমন কোনো ব্যাপারটা এমন না যে সংস্কার হলে বিএনপির জন্য ক্ষতি হবে, এটা দেশের জন্য ভালো হবে এবং বিএনপির কোনো ক্ষতি নাই। তাহলে একদিকে সংস্কার হলে দেশের উপকার হবে, বিএনপির ক্ষতি হবে না। উল্টো দিকে সংস্কার যদি না হয়ে যদি নির্বাচনটা হয়, তাহলে বিএনপির জন্য ঝুঁকি আছে, মানে যারাই ক্ষমতায় যাবে তাদের জন্য ঝুঁকি আছে। ঝুঁকিটা হচ্ছে এই, যে ধরনের ক্ষমতা কাঠামোর জন্য বাংলাদেশে বারবার গণঅভ্যুত্থানের মতো ঘটনা ঘটে, সেটা আবারও ঘটার সম্ভাবনা থাকবে। কারা করবে, সেই হিস্টোরিক্যাল ফোর্স কারা হবে সেটা আমরা জানি না, কিন্তু এটা হতে পারে। তখন তো ঝুঁকিতে ওই প্রত্যেকটা যারা ওই ধরনের ক্ষমতা কাঠামোয় সরকার পরিচালনা করতে যাবে তারা সবাই বিপদে পড়বে, যে কেউই বিপদে পড়বে। তো এই দিক থেকে আপনি সংস্কারে রাজি হয়ে গেলে বা সংস্কারগুলোর ব্যাপারে যদি আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার ব্যাপারে যদি আপনি কমিটমেন্ট প্রদর্শন করেন, তাহলে দেশের উপকার হবে, আপনার ক্ষতি হবে না। এটাই হচ্ছে সবচেয়ে ওয়াইজ। তো এখান থেকে আমাদের এই রাজনৈতিক অবস্থান থেকে আমরা যখন কথা বলি, তখন কিছু বিরোধিতা বিএনপির তরফ থেকে তো আসে। এর বাইরে তাদের সিনিয়র নেতৃবৃন্দের কথা আমি যেটা বললাম, যে অনেক সময় তারা এমন মন্তব্য করেন যেগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তো এগুলো সবকিছু মিলে নিয়ন্ত্রণ হলে রাজনীতিতে আপনি যেটাকে বাকযুদ্ধ বলছেন, এটা সমালোচনায় আসবে, সমালোচনা হবেই, রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে সমালোচনা হবে। আমরা মনে করি ডিসেন্ট রাজনৈতিক গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। আপত্তিকর মন্তব্য আপনি দেখেছেন কিছুদিন আগে দুদু সাহেব যে ধরনের মন্তব্য করেছেন, কিংবা এর আগে অন্যান্য নেতৃবৃন্দরা তাদের নেতৃবৃন্দ যে ধরনের কথা আমাদেরকে ঘিরে বলেছেন, এটা তারা যদি না বলে বা এগুলো থেকে যদি তারা সরে আসে, সেটাই আসলে দেশের জন্য ভালো হবে। আপনি গতকালকে একটা কথা বলেছিলেন যে সংসদে সংস্কার সম্ভব না। প্রধান উপদেষ্টাকে নিয়ে অনেক কথা বলেছেন, আমরা দেখেছি, সেটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এটা সারমর্মটা একটু আমরা জানতে চাই, আসলে কি বোঝাতে চাই? সারমর্মটা হচ্ছে খুব পরিষ্কার। প্রধান উপদেষ্টা তার ঈদের আগের দিনে যে বক্তব্য জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি অনেকগুলো কথা বলেছেন, নির্বাচনের রোডম্যাপ সুনির্দিষ্ট মাস ঘোষণা করেছেন। আলোচনাটা ওইটাকে ঘিরেই কেন্দ্র করেই এখনো পর্যন্ত আগাচ্ছে, যে এপ্রিলে কি নির্বাচন হওয়া সম্ভব কি সম্ভব না, নির্বাচনকে এগিয়ে আনা উচিত, এইখানে আলোচনাটা ঘুরপাক খাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রধান উপদেষ্টার বক্তব্যে আছে, যেটা কেউ খেয়াল করে নাই। আমি সেটাকে ইঙ্গিত করার চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন যে জনগণের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা কথা নিয়ে নেবেন, যারা নির্বাচনে জয়ী হবে, প্রার্থীদের কাছ থেকে, দলের কাছ থেকে আপনারা কথা আদায় করে নেবেন যে তারা আগামী সংসদের প্রথম অধিবেশনেই সংস্কার বাস্তবায়ন করবে। এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে পুরো সংস্কার প্রক্রিয়াকেই তিনি একটা ঝুঁকিতে বা অনিশ্চয়তা ফেলেছেন। তার কারণ হচ্ছে ঐতিহাসিক এবং পদ্ধতিগত দুই কারণেই নির্বাচিত সংসদে সংস্কার করা যাবে না। এই কারণে আমরা বলেছি যে নির্বাচনের আগে সংস্কার হতে হবে। ঐতিহাসিক কারণটা হচ্ছে এই যে 3 জোটের রূপরেখা হয়েছিল 90 গণঅভ্যুত্থানের বাস্তবতায়, পরবর্তীতে নির্বাচিত সরকার এসে কিন্তু 3 জোটের রূপরেখাকে ভায়োলেট করেছে, যেটাতে তারা নিজেরাই সিগনেটরিজ ছিল। আবার শাহাবুদ্দিন সরকার 29টা টাস্ক ফোর্স করেছিল সংস্কারের উদ্দেশ্যে, একটা সংস্কার প্রস্তাবনাও পরবর্তী নির্বাচিত সরকার তথা বিএনপি বাস্তবায়ন করেনি। ফলে এটা হচ্ছে আপনার ঐতিহাসিক অভিজ্ঞতা যে মানে দলগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের প্রতিশ্রুতি রাখে না। আপনি এটা সিম্পল আরেকটা উদাহরণ হচ্ছে যে তারা যে সমস্ত কমিটমেন্ট করে তাদের ইশতেহারে, সেই ইশতেহারে 10% তারা বাস্তবায়ন করে না। ফলে আরেকটা জাতীয় এজেন্ডা, সংস্কারটা একটা জাতীয় এজেন্ডা, সকল দল মিলে আলোচনা করে একটা ডকুমেন্ট তৈরি করছে, সেটা আপনি একটা দলের হাতে ছেড়ে দিতে পারেন না। তারা করবে কি করবে না তাদের ইচ্ছার উপর আপনি ছাড়তে পারেন না। এটা হচ্ছে একটা আলাপ। দ্বিতীয় আলাপটা হচ্ছে পদ্ধতিগত। সংসদ গঠিত হয় সংবিধানের ভিত্তিতে, এবং সেই সংসদে আপনার কাছে যদি 2/3 আসন থাকে, আপনি ততটুকুই সংশোধনী করতে পারেন সংবিধানে যতটুকু এই সংবিধান অ্যালাউ করে, যতটুকু এই সংবিধানের সাথে সাংঘর্ষিক না। যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আপনি সংস্কার আনতে যান, তাহলে কিন্তু বিচার বিভাগ তা বাতিল করে দিতে পারে, কিংবা পরবর্তী সংসদে যারা বাতিল করতে পারে।